বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আমি মানিক শিকদার, অ্যাসিস্ট্যান্ট টিচার, এলএচজেএন ইন্ডিয়ান ইনস্টিটিউশন, লোহাগড়া, নড়াইল। প্রিয় শিক্ষার্থী, আমি আজ অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নিব। তো প্রথমত এসো লেটস সি সাম ইমেজ অ্যান্ড টেক্সট টু গেস সামথিং। স্ক্রিনে তোমরা কিছু ছবি দেখতে পাবে এবং কিছু টেক্সট আছে অর্থাৎ লেখা, যা দেখে অনুমান করতে হবে যে এখানে কি দেখতে পাচ্ছ। Okay, look at the picture. What can you see here? I think here in the picture you can see there are some students. They said we are happy. তোমরা দেখতে পাচ্ছ এই এখানে তিনজন স্টুডেন্ট অথমেন্ট আমরা পাচ্ছি। They said, তারা বলেছিল we are happy. দেখো এই সেন্টেন্সটির মাঝে কমা আছে, ইনভার্টেড কমা আছে এবং শেষে ফুল স্টপ। কিন্তু দে একটি সাবজেক্ট, সেইড একটি ভার্ব, আবার এখানে উই একটি সাবজেক্ট আর একটি ভার্ব। আমরা জানি যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্বের মাধ্যমে একটি ক্লজ গঠিত হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি সাবজেক্ট, অর্থাৎ দে একটি সাবজেক্ট, উই একটি সাবজেক্ট, আর একটি ভার্ব, সেইড একটি ভার্ব এবং আর একটি ভার্ব। তাহলে দুইটি ফাইনাইট ভার্ব, দুইটি সাবজেক্টের মাধ্যমে দুইটি ক্লজ এখানে বিদ্যমান। এখানে দুইটি ক্লজের মাঝখানে কমা দ্বারা বিভক্ত করা হয়েছে এবং একটি ক্লজকে আমরা দেখতে পাচ্ছি ইনভাইটেড কমা দ্বারা ঘিরে দেওয়া হয়েছে, অর্থাৎ একটি বন্ধনীর মধ্যে আছে। ওকে, তো আমরা আরও একটি বাক্য দেখব। দে সেইড দ্যাট দে ওয়ার হ্যাপি। দেখো এই দুটি বাক্যের অর্থ কিন্তু একই ধরনের, একই, কিন্তু একটি আমরা দেখতে পাচ্ছি দুটোই শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে, কিন্তু দুটি বাক্যের গঠনের দিক থেকে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে আরও একটি ছবি তোমাদেরকে দেখাচ্ছি এবং একটি টেক্সট দেওয়া হচ্ছে। দেখো, হি সেজ আই লাভ মিউজিক। এখানে আমরা দেখতে পাচ্ছি হি একটি সাবজেক্ট, সেজ ভার্ব, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের মাধ্যমে একটি ক্লজ। আই লাভ, তাহলে আই সাবজেক্ট, লাভ হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব। তাহলে এখানে একটি স্বতন্ত্রভাবে একটি ক্লজ সৃষ্টি হয়েছে এবং আই লাভ মিউজিক এটার দ্বারা একটি স্বতন্ত্র ক্লজ সৃষ্টি হয়েছে। হি সেজ এর মাধ্যমে এখানে একটি ক্লজ শেষ হয়েছে। মূলত আমরা কি বোঝাতে চাচ্ছি তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো। এই বাক্যটিকে আমরা আলাদাভাবে অন্যভাবে লিখছি, হি সেজ দ্যাট হি লাভস মিউজিক। তাহলে what have you gazed by the images and text? Yes, of course, direct and indirect speech. So dear students, our today's lesson is direct and indirect speech. আমরা এই ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচকে ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন নামেও পরিচিত হয়ে থাকি, অর্থাৎ স্পিচকে আমরা ন্যারেশন নামেও চিনি। তো তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে, স্যার কোনো স্যার তো ডিরেক্ট ইনডিরেক্ট, আবার কোনো স্যার ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ বলে থাকেন। হ্যাঁ, দুটোই শুদ্ধ। ডাইরেক্ট ইনডাইরেক্ট এটি হচ্ছে ব্রিটিশ সাউন্ড, আর ডিরেক্ট ইনডিরেক্ট এটি হলো আমেরিকান সাউন্ড। বর্তমানে আধুনিক ইংলিশে ডিরেক্ট ইনডিরেক্টই ব্যবহার করা হয়। তোমরা বর্তমান সময়ে ডিজিটাল যে ডিকশনারিগুলো আছে সেগুলোতে দেখবে যে ম্যাক্সিমাম এই ডিকশনারিগুলোতে ডিরেক্ট ইনডিরেক্ট এই সাউন্ডটি তোমরা পাবে, অর্থাৎ এই প্রোনাউন্সিয়েশনটি পাবে। ওকে, তো ডিরেক্ট ইনডিরেক্ট বললেও সঠিক, ডাইরেক্ট ইনডাইরেক্ট বললেও সেটিও সঠিক। ওকে, তো আজকে আমাদের এই narration part 1-এ আমরা আজকের আলোচনা শেষে যা শিখব, after we have studied this lesson, we will be able to define a speech, identify the classification of a speech, change speech from direct to indirect. ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা প্রথমে এই জেনে নেওয়া যাক what is speech বা what is narration। তাহলে স্পিচ, দেখো এখানে দুইটি ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি ছবি, একটি রেস্টুরেন্টে একজন ভদ্র মহিলা এবং একজন ভদ্রলোক রয়েছেন। ভদ্রলোক বলছেন, এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি দ্য টাইম প্লিজ? ক্ষমা করবেন, আপনি কি দয়া করে আমাকে এখন কয়টা বাজে সেটা বলতে পারবেন? ভদ্রমহিলা তার উত্তরে বলছে, অফকোর্স, ইয়েস অফকোর্স, ইটস 5 o'clock. হ্যাঁ অবশ্যই, এখন 5টা বাজে। তাহলে এই দুটি স্টেটমেন্ট, অর্থাৎ এখানে একটি ডায়ালগ আমরা লক্ষ্য করছি। তাহলে আমরা বুঝলাম যে স্পিচ ইজ অ্যান এক্সপ্রেশন হুইচ এক্সপ্রেসড বাই দ্য স্পিকার। তাহলে কি বুঝলাম স্পিচ সম্পর্কে? স্পিচ ইজ অ্যান এক্সপ্রেশন
স্পিচ হচ্ছে একটি অনুভূতি, হুইচ যা ইজ এক্সপ্রেসড যা প্রকাশিত হয় বাই দ্য স্পিকার অর্থাৎ বক্তা দ্বারা। তো আমরা বুঝতে পারলাম যে স্পিচ হচ্ছে একটি অনুভূতি যা বক্তার দ্বারা প্রকাশিত হয়। ওকে, তো এখন আমরা জানব যে স্পিচ বা ন্যারেশন একই বিষয়। স্পিচ শব্দের অর্থ উক্তি, ন্যারেশন শব্দের অর্থ উক্তি। এই ন্যারেশন শব্দটি একটি নাউন, দেখো লাস্টে টিআই ওয়েন আছে যুক্ত। এর ক্রিয়াপদ হচ্ছে, ভার্ব হলো ন্যারেট। ন্যারেট শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা। যদি বলি টু ন্যারেট তাহলে বর্ণনা করতে। তাহলে এখন একটু খেয়াল করো, ন্যারেশন অর্থাৎ উক্তি বা বক্তব্য বা বর্ণনা যাই বলো না কেন, অর্থাৎ ন্যারেশন দুই ভাগে বিভক্ত। ন্যারেশন ইজ ডিভাইডেড ইনটু টু কাইন্ডস। প্রথমত হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, দ্বিতীয়ত ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন হচ্ছে স্টার্টেড বাই স্পিকার হিমসেলফ, অর্থাৎ এই ডিরেক্ট ন্যারেশনের যে উক্তি, সেই উক্তিটি সরাসরি স্পিকার যিনি বক্তা তিনি দিয়ে থাকেন। আর ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে যেখানে উক্তিটি শুরু করা হয় স্টার্টেড বাই আদার্স, অর্থাৎ অন্য কেউ সেটাকে বর্ণনা করে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটি উদাহরণ দেখব ডিরেক্ট ন্যারেশনের। হি সাইড টু মি, দেখো হি সাইড টু মি আই এম রিডিং এ বুক নাও। তোমরা এখানে এই ডিরেক্ট ন্যারেশনের একটি দেখতে পাচ্ছ, একটি উদাহরণ এখানে দেওয়া হয়েছে। এর মধ্যে ইনভার্টেড কমার মধ্যে একটি অংশ, ইনভার্টেড কমার বাইরে একটি অংশ। তো আমরা বুঝতে পারলাম যে ডিরেক্ট ন্যারেশনের আকৃতিগুলো সাধারণত এরকমই হয়, অর্থাৎ এই এখানকার বক্তাকে, হি হলো এখানকার বক্তা, তার বক্তব্য সরাসরি এখানে ইনভার্টেড কমার মধ্যে তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমরা সাধারণত এটা জানি যে কোনো বক্তার বা কোনো ব্যক্তির কোনো উক্তি সরাসরি যখন উপস্থাপন করতে হয় তখন সেটাকে বন্ধনীর মধ্যে ইনভার্টেড কমার মধ্যে তুলে ধরতে হয়। কিন্তু তোমরা দেখবে যদি একটি ডায়ালগ থাকে, সেই ডায়ালগের ক্ষেত্রে কিন্তু ইনভার্টেড কমা থাকে না। তো তোমাদের পরীক্ষাতে যদি এমন হয় যে একটি ডিরেক্ট স্পিচ আসলো কিন্তু সেই ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে একটি ডায়ালগ দেওয়া আছে, তাহলে তোমাদের কিন্তু এটা বোঝার কোনো কারণ নেই, যে ভুল বোঝার কোনো বিষয় নেই, অবকাশ নেই যে এটা কি আসলে ডিরেক্ট নাকি ইনডিরেক্ট। একটি ডায়ালগ থাকলে সেটা বুঝতে হবে যে এটি ডিরেক্ট স্পিচেই আছে, এখানে ইনভার্টেড কমা থাকবে না। যাই হোক, তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি সাইড টু মি, এখানকার হি হচ্ছে সাবজেক্ট, মি হলো এখানকার অবজেক্ট, সেইড হচ্ছে ভার্ব, এবং পরবর্তীতে আরও এই হি এর একটি বক্তব্য আছে। সে বক্তব্য হলো কি যে আই এম রিডিং এ বুক নাও, তো আমি এখন একটি বই পড়িতেছি বা পড়ছি। তো এখান থেকে আমরা কি কোন কোন বিষয়গুলো পাচ্ছি সেটা একটু দেখো। হি হলো স্পিকার, সেইড হচ্ছে এখানকার রিপোর্টিং ভার্ব, অর্থাৎ হি হচ্ছে এখানকার রিপোর্টার, অর্থাৎ তার নিজের বক্তব্য সে মেয়ের কাছে অর্থাৎ আমার কাছে এটাকে সে রিপোর্ট করছে। তাহলে সে কোন সময় রিপোর্ট করেছে সেই সময়টা নির্দেশ করছে সেইডের মাধ্যমে। এবং আই এম রিডিং এ বুক নাও, এর আগে মি আছে, মি হচ্ছে লিসেনার, এবং আই এম রিডিং এ বুক নাও এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো পেলাম, স্পিকার, লিসেনার, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে মনে রাখতে হবে যে এই যে আমরা অনেক সময় বলে থাকি যে ইনভার্টেড কমার বাইরে যে অংশটুকু আছে পুরোটুকুই হচ্ছে রিপোর্টিং ভার্ব। না, এটা আসলে ভুল, কারণ এখানকার এই যে যেটুকু ক্রিয়াপদ এটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে অংশটুকু পুরোটুকু রয়েছে, এই পুরোটুকু মিলেই হচ্ছে এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। আর ইনভার্টেড কমার মধ্যে যেটুকু থাকবে সেটুকু পুরোটুকুকে বলবো আমরা কি রিপোর্টেড স্পিচ। অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যেটুকু সেটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যেটুকু সেটুকু হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে একটি ডিরেক্ট স্পিচ দুইটা অংশে বিভক্ত থাকে, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং স্পিচ। এই রিপোর্টিং স্পিচ কোনো কোনো সময় উজ্জ্বল থাকতে পারে, সাইলেন্ট মোডেও থাকতে পারে,
কিন্তু রিপোর্টেড স্পিচ সবসময় অ্যাক্টিভ থাকবে, কারণ আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে মূলত আমাদের এই রিপোর্টেড স্পিচই প্রয়োজন। এখানে রিপোর্টিং স্পিচের এই সাবজেক্টকে যদি বলি হি হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট, অর্থাৎ যিনি রিপোর্ট করেন। এই ভার্ব হলো রিপোর্টিং ভার্ব, আর এই মি হচ্ছে রিপোর্টিং অবজেক্ট। তো এখানেও ঠিক তেমনি রিপোর্টেড স্পিচের রিপোর্টেড সাবজেক্ট হচ্ছে আই অ্যাম রিডিং, এটুকু পুরোটুকুই হচ্ছে রিপোর্টেড ভার্ব, আর এই বুক নাও এটুকু হলো রিপোর্টেড অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ডিরেক্ট স্পিচের মধ্যে দুইটা অংশে বিভক্ত থাকে সাধারণত। ডায়লগ না হলে সেক্ষেত্রে ইনভার্টেড কমার মধ্যে একটি অংশ থাকবে এবং ইনভার্টেড কমার বাইরে একটি অংশ থাকবে। ইনভার্টেড কমার বাইরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু এই ইনভার্টেড কমার শুরুতেও থাকতে পারে, আবার শেষেও থাকতে পারে। তবে যেভাবেই থাকুক না কেন আমাদেরকে মনে রাখতে হবে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু সেটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর যেটুকু ইনভার্টেড কমার বাইরে সেটুকু হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো রিপোর্টিং স্পিচের মধ্যে সাধারণত কি থাকে? বক্তা থাকে, স্পিকার, অর্থাৎ রিপোর্টিং স্পিকার বা রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং অবজেক্ট। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার তাহলে আমরা একটু একটি এই স্পিচটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে যা হয় সেটি আমরা একটু দেখব। দেখো, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রিডিং আ বুক নাও দেন। তাহলে আমরা এখানে কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করছি, কিছু পরিবর্তন। এখানে সেইডের পরিবর্তে দেখতে পাচ্ছি টোল্ড ব্যবহৃত হয়েছে। এখানে এই কমা, ইনভাইটেড কমা এগুলো উঠে গেছে, সেগুলোর পরিবর্তে দ্যাট বসেছে। এই আয়ের পরিবর্তে দেখতে পাচ্ছি হি হয়েছে। অ্যাম রিডিং এর পরিবর্তে দেখতে পাচ্ছি ওয়াজ রিডিং হয়েছে। এই নাও এর পরিবর্তে দেখতে পাচ্ছি দেন হয়েছে, দেন। তাহলে আমরা এখানে কি কি পরিবর্তনগুলো পেলাম সেটা আমরা একটু দেখি। প্রথমত টোল্ড। প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে যে এই সেইডটা হচ্ছে একটি ইন্ট্রানজিটিভ ভার্ব। তো আমরা জানি যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যখন কর্মকারক বসাতে হয় তখন, অর্থাৎ অকর্মক ক্রিয়াপদের পরে যখন কর্মকারক বসাতে হয় তখন একটি কি প্রয়োজন হয়? একটি পদোন্নয়ী অব্যয়ের প্রয়োজন হয়। তো পদোন্নয়ী অব্যয় ব্যবহার করতে হয়। আর যখন ট্রানজিটিভ ভার্ব হয়, সেই ট্রানজিটিভ ভার্বের পরে কর্মকারক বসাতে হলে সেক্ষেত্রে কোনো পদোন্নয়ী অব্যয়ের প্রয়োজন হয় না। ওকে, তো আমরা এখানে সেজন্য সেইডের পরিবর্তে টোড বসালাম। আমরা সেইড ও এখানে ব্যবহার করতে পারতাম, যেহেতু এখানে অ্যাসার্টিভ একটি সেন্টেন্স রয়েছে। তো সেইড যদি বসাতাম তাহলে সেক্ষেত্রে অবশ্যই মি এর পূর্বে টু বসতো। ওকে প্রিয় শিক্ষার্থী, তো এখানে সেইড একটি ইন্ট্রানজিটিভ ভার্ব, সেজন্য আমরা তারপরে টু এখানে ব্যবহৃত হয়েছে, এবং টোড একটি ট্রানজিটিভ ভার্ব, সেজন্য এখানে তারপরে অবজেক্ট বসানোর ক্ষেত্রে কোনো পদান্বয়ী অব্যয়ের প্রয়োজন হয়নি। তো এই টোল্ডটি হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হলো। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি এই কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে একটি কানেক্টর বা একটা লিঙ্কার বসেছে। আমরা কানেক্টর বলবো যদি দুইটি ক্লজের শুরুতে কোনো কনজাংশন বসতো, তাহলে সেক্ষেত্রে শুরুতে যেটা বসে সেটাকে বলা হয় কানেক্টর, এবং মাঝে যেগুলো ব্যবহৃত হয়, মাঝে যে কনজাংশনগুলো যুক্ত হয়ে সেন্টেন্সটিকে সম্পূর্ণ করে সেগুলোকে বলা হয় লিঙ্কার। তো এখানে আমরা একটি লিঙ্কার দেখতে পাচ্ছি। তো এরপরে পার্সনের পরিবর্তন ঘটেছে, তারপরে কি হলো? রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়েছে। তো আমরা, এবং সর্বশেষ নাও একটি নৈকট্যবোধক শব্দ, মানে কাছের শব্দ, কাছের শব্দকে দূরের শব্দতে পরিণত করতে হবে। নাও পরিণত হচ্ছে দেনে, সুতরাং নিয়ারেস্ট ওয়ার্ডের পরিবর্তন দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে বিষয়গুলো পেলাম, আমরা পেয়েছি স্পিকার, রিপোর্টিং ভার্ব, পেয়েছি লিসেনার, পেয়েছি রিপোর্টেড স্পিচ। আমি পরবর্তী আলোচনায় তোমাদেরকে এই রিপোর্টেড স্পিচকে আরএস নামে ডাকনাম দেব। কি? আরএস, অর্থাৎ বারবার যখনই আরএস বলবো তখন তোমরা বুঝে নিবে যে রিপোর্টেড স্পিচ বলা হচ্ছে। আর যখন আরভি বলবো তখন বুঝতে হবে যে আরভি এর সংক্ষিপ্ত, মানে তার অ্যাব্রিভিয়েশন হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্বকে
সংক্ষেপে আরভি বলা হবে। ওকে, তো আমরা যে পরিবর্তনগুলো পেলাম ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে হলে 6টি পরিবর্তন। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে একটি ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচ করতে হলে কয়টি পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে সাধারণত তোমরা এরকম প্রশ্নের উত্তর দিয়ে থাকো যে ভার্বের পরিবর্তন হয়, পার্সনের পরিবর্তন হয়, কনজাংশন লাগাতে হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরিষ্কারভাবে উত্তর সাধারণত অনেকেই দিতে পারো না। তো যদি তুমি নিজেকে যাচাই করতে চাও যে তোমার একটি ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করবে, তো সেক্ষেত্রে তোমাকে কয়টি পরিবর্তন সর্বোচ্চ প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে একটি ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে হলে সর্বোচ্চ 6টি পরিবর্তনের প্রয়োজন হবে। সে 6টি পরিবর্তন কি কি? সবসময় যে 6টি পরিবর্তনের প্রয়োজন হবে বিষয়টি এমন নয়, তবে 6টি পরিবর্তনের বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। 1. রিপোর্টিং ভার্ব অর্থাৎ আরভি এর পরিবর্তন। 2. কনজাংশন বা লিঙ্কারের ব্যবহার। 3. রিপোর্টেড স্পিচ এর নেচার স্ট্রাকচারের পরিবর্তন এবং বিরাম চিহ্নের অপসারণ, অর্থাৎ বিরাম চিহ্ন বলতে পাঞ্চুয়েশন মার্কস যেগুলো আছে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে। ওকে, চতুর্থত হচ্ছে রিপোর্টেড স্পিচ এর পার্সনের পরিবর্তন। 5 নম্বরে আছে রিপোর্টেড স্পিচ এর ভার্বের টেন্সের পরিবর্তন এবং সর্বশেষ হচ্ছে রিপোর্টেড স্পিচ এর নৈকট্যবোধক শব্দের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই 6টি পরিবর্তন একেবারে মুখস্থ করে গড়গড়া মুখস্থ করে ফেলতে হবে। টিএম অর্থাৎ টানা মুখস্থ রাখতে হবে। যখনই তোমাদেরকে আমি প্রশ্ন করব যে বলো তো যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে হলে কয়টি পরিবর্তনের প্রয়োজন? হ্যাঁ, 6টি পরিবর্তন। কি কি পরিবর্তন বলে দিতে হবে? যে আরভি এর পরিবর্তন, কনজাংশন বা লিঙ্কারের ব্যবহার, আরএস এর নেচার স্ট্রাকচারের পরিবর্তন এবং বিরাম চিহ্নের অপসারণ, আরএস এর পার্সনের পরিবর্তন, আরএস এর ভার্বের টেন্সের পরিবর্তন এবং আরএস এর নৈকট্যবোধক শব্দের পরিবর্তন। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে এখানে একটি ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে হলে এই 6টি পরিবর্তনের প্রয়োজন। তো এই 6টি পরিবর্তনের কোথায় পরিবর্তন হবে কোথায় পরিবর্তন হবে না সে বিষয়ে আমি তোমাদেরকে ইন ডিটেলস ব্যাখ্যা আগামী ক্লাসে দেব। যেমন ধরো রিপোর্টিং ভার্বের পরিবর্তন, আরভি এর পরিবর্তন। আরভি এর কোনো টেন্সগত পরিবর্তন হয় না, তোমাদেরকে মনে রাখতে হবে আরভি এর কোনো টেন্সগত পরিবর্তন হবে না। এই আরভি এর পরিবর্তন হবে রূপগত পরিবর্তন। এই রূপগত পরিবর্তনের সময় তোমাকে দেখতে হবে যে রিপোর্টেড স্পিচ অর্থাৎ আরএস এর মধ্যে কোন ধরনের বাক্য রয়েছে, অর্থগত দিক থেকে কোন ধরনের বাক্য আছে, সেটি কি অ্যাসার্টিভ নাকি ইন্ট্রোগেটিভ নাকি ইম্পারেটিভ না অপটেটিভ না এক্সক্লেমেটরি। তাহলে যদি অ্যাসার্টিভ থাকে তাহলে তার রূপগত পরিবর্তন হবে একরকম, যদি ইন্ট্রোগেটিভ হয় তাহলে তার পরিবর্তন হবে আরেক রকম, যদি ইম্পারেটিভ হয় তাহলে হবে একরকম, অপটেটিভ হলে তার হবে আরেক রকম, এক্সক্লেমেটরি হলে তার হবে আরেক রকম। তাহলে সেক্ষেত্রে এইভাবে তোমাদেরকে প্রত্যেকটি এই 6টি কোথায় পরিবর্তন প্রয়োজন কোথায় পরিবর্তন প্রয়োজন না সে বিষয় নিয়ে আগামী ক্লাসে ইন ডিটেলস তোমাদেরকে ব্যাখ্যা দেওয়া হবে। তো অবশ্যই আগামী ক্লাসটি দেখার জন্য যারা এখনো পর্যন্ত আমার ক্লাসটি আমার ইউটিউব চ্যানেল আমার শিক্ষক এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি যে ইউটিউবে গিয়ে বাংলায় আমার শিক্ষক লিখলেই আমার ক্লাসটি আমার চ্যানেলটি পাওয়া যাবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে এবং লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবে। মনে রাখবে যে তুমি যে ক্লাসটি করছো এই ক্লাসটি হয়তো তোমার কাছে খুব ভালো নাও লাগতে পারে, কিন্তু অন্যের কাছে খুব ভালো লাগতে পারে, অন্য কেউ হয়তো বা এখান থেকে শিখতেও পারে। তো সেজন্য তোমার একটি শেয়ারের মাধ্যমে অনেকগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তো সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি। ন্যারেশনের দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।